গল্পের আড্ডা উইথ সুমিত। আমাদের চ্যানেল কোনো অন্ধবিশ্বাস, কালজাদু ও কুসংস্কারে বিশ্বাস করে না। নমস্কার গল্পের শ্রোতারা, আমি সুমিত রয়েছি আপনাদের সঙ্গে। এসে গেছি গল্পের এক নতুন এপিসোডে। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার ঠিক রাত 9টায় আমাদের ইউটিউব চ্যানেলে নতুন গল্প আসতে থাকবে। তো আপনারা প্লিজ লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকে আপনাদের জন্য গল্প রয়েছে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা সতে মুচি। তো শুরু হচ্ছে আজকের গল্প, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের সতে মুচি। সতে মুচি যাতে মুচি হলেও জুতো সেলাই সে করে না, পেশা তার ঢোল বাজানো। সেই জন্য কেউ কেউ বলে সতে বাইন। সতে কিন্তু তার নামের শেষে বাইন বলে না, বলে মুচি, সত্যেশ্বর মুচি। এই সত্যেশ্বর মুচি বা সতী মুচিকে নিয়ে আমাদের গ্রামে ভারী মজার একটি গল্প প্রচলিত আছে। আমাদের গ্রামের অনতি দূরে রায়না নামে এক বিখ্যাত গ্রাম আছে। একদিন সতে এবং ওর দুঃসম্পর্কের জ্যাঠামশাই ভূষণ কে এক জরুরি কাজে খুব ভোরে রায়না যাওয়া ঠিক করলো। আগের দিন রাত্রে সব ঠিকঠাক করে পরদিন ভোরবেলায় ভূষণ এসে সত্যকে ডাকলো, সতে। তখন নিশি ভোর, আকাশ তখনও অন্ধকার, একটিও কাকপক্ষী ডাকেনি। তেমন সময় ভূষণ ডাকলো, সতে, এই সতে। কিন্তু কোথায় সতে? সাড়া নেই, শব্দ নেই। অবশেষে অনেক ডাকাডাকির পর সত্যের বউ দরজা খুলল। ভূষণ বলল, কি ব্যাপার, সত্যকে ডেকে দাও। সকাল করে না গেলে কোনো কাজই যে হবে না। সত্যের বউ তো আকাশ থেকে পড়ল, ও মা, এই তো খানিক আগে আপনি এসে তাকে ডেকে নিয়ে গেলেন, আবার এখন এসে ডাকাডাকি করছেন, ওই ব্যাপারটা কি? ভূষণে তো চক্ষু চড়ক গাছ। আমি এসে ডেকে নিয়ে গেলাম? আমি তো এই আসছি। না, আপনি তো ডাকলেন ওকে, সে অমনি আপনার ডাক শুনে বেরিয়ে গেল। ভূষণ তখন মাথায় হাত দিয়ে বসে পড়ল, কি সর্বনাশ! তাহলে কি হবে? একেবারে আপনার মতো গলায় কে তাকে ডাকলো? ভূষণ বলল, ঠিক বলছো, আমার মতো গলা, নাকি অন্য কেউ ডেকেছে? না গো জ্যাঠা, না, অবিকল আপনার মতো গলায় তাকে ডাকলো। আমার মন বলছে নিশ্চয়ই কোনো অমঙ্গল হয়েছে তার। আপনি এক্ষুনি খোঁজ খবর নিন। আমি মেয়ে মানুষ, আমি কোথায় কি করব? ভূষণ বলল, বড় আশ্চর্য ব্যাপার বটে, নিশি ভরে অবিকল আমার মতো গলা করে ডাকলো, সে অমনি বেরিয়ে গেল। এ তো দেখছি অত্যন্ত গুলমিলে ব্যাপার। ঠিক আছে, তুমি কিচ্ছুটা ভেবো না, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। সঙ্গে সঙ্গে লোকজন জড়ো করে ফেলল ভূষণ। দেখতে দেখতে সকালও হয়ে গেল। তারপর শুরু হলো খোঁজাখুঁজির পালা। গায়ে সর্বত্র তন্ন করে খোঁজা হলো সত্যকে। দুজন রায়না গেল, দুজন খণ্ডঘোষে তার শ্বশুরবাড়িতে গেল, দুজন গেল জাহানাবাদ। কিন্তু কোথায় সতী? শুধু শুধু খোঁজাখুঁজি সার হলো। সত্যের বেরো তখন কান্নাকাটি শুরু করে দিল। ভূষণ বলল, কি বিপদ, খুঁজে পাওয়া গেল না বলে হাল ছেড়ে দিলে কি করে হবে? আবার খোঁজো, যেখান থেকে পারো খুঁজে বের করো তাকে। আবার শুরু হলো খোঁজাখুঁজির পালা। বন জঙ্গল তোলপাড় করা হলো, কিন্তু তবুও কোনোখানে সত্যের একটুকু চিহ্ন পাওয়া গেল না। ভূষণ বলল, পুকুরে জাল ফেলে দেখো, জাল ফেলে দেখো, যদি কেউ কোনো অপকর্ম করে ডুবিয়ে রেখে থাকে তাকে। জাল নামলো পুকুরে, সতে সেখানেও নেই। কাজেই বাধ্য হয়ে হাল ছেড়ে দিতে হলো। নিশি পড়ে একজন জলজ্যান্ত মানুষ বেমালুম উড়ে গেল গ্রামের বুক থেকে। এই সংবাদটাই শুধু বাতাসের আগে ছড়িয়ে পড়লো সর্বত্র। দেখতে দেখতে কয়টা দিন কেটে গেল। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিনের দিন ভূষণ ওর মেয়ের বাড়ি যাচ্ছিল। তখন চৈত্রের শেষ দুপুরবেলা, খা করছে রোদ্দুর। একটা ছাতি মাথায় খালি পায়ে সত্যের কথা ভাবতে ভাবতে পথ চলছিল ভূষণ। গায়ের প্রান্তে বাবুর মায়ের খালের ওপারে মালগড়ে বলে একটা জায়গা আছে। সেখানে বিরাট এক বট গাছের নিচে গিয়ে ভূষণ বসলো। এই পথে কতদিন সত্যকে সঙ্গে নিয়ে ভূষণ তার মেয়ের বাড়ি গেছে। এই গাছতলায় কতবার বিশ্রাম করতে বসে দুজনে কত গল্প করেছে, সেই সব কথা ভাবতে লাগলো ভূষণ। ভাবতে ভাবতে সত্যের জন্য মনটা তার আরো বেশি খারাপ হয়ে গেল। কি যে হলো মানুষটার, বিমানে উড়ে গেল। গায়ের লোকে কত কথাই না বলছে এসব ব্যাপার নিয়ে। কেউ বলছে ওকে ঠিক নিশিতে ডেকেছে, কেউ বলছে বাঘে খেয়েছে, কেউ বলছে দেশত্যাগ করেছে। যার যা ইচ্ছে সে তাই বলছে। দুষ্ট লোকেরা বলছে ও
ওসব ভূষণেরই কারসাজি। সেই নিশ্চয়ই কোনো কিছুর লোভে সরেছে তাকে। শেষের কথাটা শুনলে কেমন যেন ছ্যাঁত করে ওঠে বুকের ভেতরটা। কিন্তু মানুষের মুখে তো হাত চাপাতে যাবে না, কাজে যে যা বলে তার চোখ কান বুঝে শুনে যেতে হয়। ভূষণ তখন গাছতলায় বসে বসে এইসব ভাবছে, সেই সময় হঠাৎ ওর পায়ের উপর জলের মতো এক ফোঁটা কি যেন পড়লো টস করে। ভূষণ ভাবলে এই নিশ্চয়ই কাকপক্ষীদের কাজ। কিন্তু কিছুক্ষণ বাদে আবার যখন আরেক ফোঁটা পড়লো, তখন আর সন্দেহভঞ্জন না করে পারল না। ব্যাপারটা কি দেখবার জন্য উপর দিকে তাকাতে মাথাটা গেল ঘুরে। যা সে দেখতে পেল তা স্বচক্ষে দেখেও যেন বিশ্বাস করতে পারল না। ভূষণ দেখতে পেল সেই বটগাছের অতি উচ্চে 3টি মোটা মোটা ডালের ফাঁকে চুপচাপ শুয়ে আছে সতে। আর তারই কাতো দুটি চোখ বেয়ে টপ টপ করে ঝরে পড়ছে সেই জলের ফোঁটা। সতেকে দেখতে পেয়েই ভূষণ লাফিয়ে উঠল, সতে, এই সতে! কিন্তু কে দেবে সাড়া? সাড়া নেই, শব্দ নেই। সতে শুধু চেয়ে চেয়ে দেখছে। ভূষণ আবার ডাকলো, সতে রে! সতে এবারও সাড়া দিল না। ভূষণ ফের ডাকলো, এই, এই সতে! ওখানে শুয়ে আছিস কেন? আমি জ্যাঠামশাই, আমি চিনতে পারছিস না? সতে নিরুত্তর। ভূষণ বুঝল গতিক সুবিধের নয়, এর মধ্যে নিশ্চয়ই কোনো ভৌতিক ব্যাপার রয়েছে, নয়তো মাথা খারাপ হয়েছে সতে। কিন্তু ভৌতিক ব্যাপারে যদি হয়, তাহলে তো একে এখানে একা ফেলে রেখে কাউকে ডাকতে যাওয়া ঠিক হবে না। ততক্ষণে মাল পাচার হয়ে যাবে। তারপর তন্ন তন্ন করে খুঁজে মরে গেলেও আর কোথাও পাওয়া যাবে না তাকে। অথচ ওকে এখান থেকে নামিয়ে আনারও তার একার কম্য নয়। যাই হোক, ভাগ্যক্রমে হঠাৎ সেখান দিয়ে ভূষণেরই এক চেনা লোক যাচ্ছিল। ভূষণ তাড়াতাড়ি তার কাছে গিয়ে তাকে সব কথা খুলে বলে গাছতলায় নিয়ে এলো তাকে। তারপর সোতের দিকে আঙুল রেখে বলল, ওই ওই দেখো। উপর দিকে তাকাতে লোকটি তো চক্ষু স্থির। আরে সত্যিই তো, ওই তো আমাদের সতে মুচি। ওকে ওখান থেকে এক্ষুনি নামিয়ে ফেলতে হবে। তা তো হবে, কিন্তু ও ওখানে এলো কি করে? সেটাই তো আশ্চর্য। আমার মনে এ নিশ্চয়ই সেই তিনাদের কাজ, যখন তখন তাদের নাম করতে নেই। ঠিক আছে, তুমি এক কাজ করো, গাছের ওপর উঠে সত্যকে একটু ছুঁয়ে থাকো। আমি ততক্ষণে লোকজন সব ডেকে ডুকে আনছি। না হলে ওকে এখান থেকে টেনে নামা আমার কম্য নয়। এইবার লোকটি দ্রুতপদে গ্রামের দিকে চলে গেল। আর ভূষণও তৎক্ষণাৎ গাছে উঠে ছুঁয়ে ফেলল সত্যকে। তারপর লোকজন এলে সবাই মিলে ধরাধরি করে সত্যকে নামানো হলো। পালকিতে শুয়ে বাড়ি নিয়ে যাওয়া হলো। রোজা এসে ঝাড়ফুঁক করতে করতে অনেকটা সুস্থ হলো বেচারা। দিন কতক পরে যখন সে একেবারে সুস্থ হয়ে উঠল, তখন একদিন সকলের হয়ে সবকিছু সবিস্তারে খুলে বলল। সতে বলল, সেদিন ভোরবেলায় ভূষণের মতো গলা করে কে যেন তাকে ডাকলো, আর সেও অমনি মন্ত্রমুগ্ধের মতো বেরিয়ে এলো সেই ডাক শুনে। কিন্তু বাইরে এসে কাউকে সে দেখতে পেল না। তখন কেমন যেন সর্বশরীর ছমছমিয়ে উঠল তার। এমন সময় হঠাৎ সে বুঝতে পারলো তার পায়ের তলা থেকে মাটি ক্রমশ যেন সরে সরে যাচ্ছে এবং অনেক উঁচুতে উঠে যাচ্ছে সে। তখন সে কতবার চেষ্টা করলো চিৎকার করে কাউকে ডাকবার, কিন্তু তার গলা দিয়ে তখন এতটুকু শব্দ আর বের হলো না। কেমন যেন বোবা হয়ে গেল সে। তারপর বাতাসে ভাসতে ভাসতে খালের ধার ওই বট গাছের ডালে গিয়ে আটকে গেল। সেই থেকে 3-4টে দিন ওখানেই ওই গাছের ডালেই একভাবে কেটে গেছে তার। ওই গাছের তলা দিয়ে কত লোকজনকে সে যেতে আসতে দেখেছে, কিন্তু বহু চেষ্টা করেও গলা দিয়ে এতটুকু শব্দ বের করেও কাউকে সে ডাকতে পারেনি। সারাটা দিন যে কিভাবে কাটতো তার, তাই মাত্র সেই জানে। সন্ধ্যের পর সে দেখতে পেত কিম্ভূত কিমাকার দুটো মুখ ভাটার মতো চোখ বের করে এগিয়ে আসতো তার দিকে, আর সারা রাত ধরে তারা লকলকে জিভ বের করে অবিরাম তাকে চাটত। চেটে চেটে তার শরীরের সমস্ত রক্ত চুষে খেত তার। তারপর ভোর হলেই আবার ওকে ফেলে রেখে চলে যেত। সারাদিন আর আসতো না। সেই সন্ধ্যার পরে আবার আসতো। সতের মুখে অবিশ্বাস্য কাহিনী শুনে অবাক হয়ে গেল সকলে। এতক্ষণ শুনলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা সত্যিমুচি। গল্পটি যদি ভালো লেগে থাকে তো লাইক করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন গল্পটি। তো আপনার কাছে যদি কোনো ঘটনা এরকম থেকে থাকে তো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন এবং মেল করতে পারেন। ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ আর মেলের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তো চেক করে নেবেন।
তো আজকে আমাদের এখানে এপিসোড শেষ হচ্ছে।